হ্যালো ভিউয়ার্স, অচেতনতার ফ্রি কোচিং চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকের এই ভিডিওতে তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটিতে বিএ হিস্ট্রি অনার্সে থার্ড সেমিস্টারে পড়ছো, তোমাদের যে ডিএসসিসি 4 পেপারটি রয়েছে মধ্যযুগের ইউরোপ, এই পেপারটির একটি ইম্পর্টেন্ট প্রশ্ন ম্যানর ব্যবস্থার বৈশিষ্ট্য বা খামার প্রথা কাকে বলে, এই সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা করব। আলোচনা শেষে উত্তরটি তোমাদের সামনে তুলে ধরবো। তার আগে বোর্ডে কি লেখা আছে একবার দেখে নিই। বিএ হিস্ট্রি অনার্স থার্ড সেমিস্টার ডিএসসিসি 4 ম্যানর ব্যবস্থার বৈশিষ্ট্য। ম্যানরটা কি? ম্যানরের বাংলা হচ্ছে খামার বাড়ি। খামার বাড়ি কে তৈরি করতেন? ইউরোপে যারা সামন্ত প্রভু জমিদার, তাদের যে বাড়িটা ছিল সে বাড়িটাকে বলা হয় ম্যানর হাউস। অর্থাৎ তাদের যে জমিদারি, সেই জমিদারির মাঝখানে ছিল এই খামার বাড়ি। একটা বিরাট বড় এরিয়া নিয়ে তার এই খামার বাড়ি থাকতো এবং সেই খামার বাড়ির ভিতরে সব রকম কিছু থাকতো। একটা গ্রামকে বলা যায় খামার, কারণ এই জমিদাররা খামারের ভিতরে তার কৃষি জমির পাশাপাশি শ্রমিকদের থাকার ঘর, রুটির কারখানা, গির্জা, প্রার্থনা কক্ষ বা এখানে কবরস্থান, জঙ্গল, গোচারণ ভূমি, জলাশয় এবং এর সবার মাঝে একেবারে মাঝখানে থাকতো জমিদারের নিজস্ব বাড়ি। এই জমিদারের নিজস্ব বাড়িকে বলা হয় ম্যানর হাউস। ম্যানর ম্যানর বলতে এক কথায় বলা যায় সামন্ত প্রভুর যে নিজস্ব বাড়ি, যে বাড়িতে তিনি থাকতেন তার পরিবারকে নিয়ে, এবং যে বাড়ি থেকে তিনি তার জমিদারি শাসন করতেন এবং এই টোটাল সমগ্র অঞ্চলটাকে তিনি শাসন করতেন, তার নাম কিন্তু ম্যানর হাউস বা ম্যানর খামার বাড়ি। এই ম্যানর ব্যবস্থার বৈশিষ্ট্যটা কি? তাই যেহেতু এই জমিদারি অঞ্চলে তিনি একমাত্র প্রভু, তাই এই অঞ্চলে রাজনৈতিক, সামাজিক, অর্থনৈতিক, প্রশাসনিক, বিচার এবং ধর্মীয় সমস্ত ক্ষেত্রে তিনি চূড়ান্ত ক্ষমতার অধিকারী ছিলেন। তিনি সমস্ত ব্যবস্থা পরিচালনা করতেন এবং তার অসংখ্য কর্মচারী ছিল সমগ্র এই রাজত্বটাকে পরিচালনা করার জন্য। তাই সবকিছু নিয়েই ম্যানর ব্যবস্থার বৈশিষ্ট্য। আমি এর আগের একটি ভিডিও ক্লাসে এই ম্যানর ব্যবস্থার বৈশিষ্ট্য নিয়ে খুব সুন্দর করে ডিটেলসে আলোচনা করেছি, তাই আমরা সেই ভিডিওটা একবার দেখে নেব। ম্যানর ব্যবস্থা, একে ইংরেজিতে বলা যায় ম্যানরালিজম এবং বাংলায় যাকে বলা যায় খামার ব্যবস্থা। তিন ভাবেই প্রশ্ন আসতে পারে: ম্যানর ব্যবস্থা, খামার ব্যবস্থা অথবা ম্যানরালিজম। এটি 5 নম্বরে ইম্পর্টেন্ট প্রশ্ন। ম্যানর ব্যবস্থাটা কি? ম্যানর মানে খামার বাড়ি। খামার বাড়ি কোথায় হয়? জমি জমাকে কেন্দ্র করে হয় খামার বাড়ি, যেখানে সেই জমির সমস্ত কিছু, অর্থাৎ সেই জমি চাষবাস করার জন্য যে প্রয়োজনীয় উপকরণ সেই খামার বাড়িতে কিন্তু রাখা হয়। তা মধ্যযুগে ইউরোপে যখন সামন্ততন্ত্র গড়ে ওঠে, সামন্ততন্ত্র কেন গড়ে ওঠে? কারণ সেই সময়কার রাজারা পুরো সমগ্র সাম্রাজ্যকে দেখাশোনা করতে পারতেন না, মানে তার নিরাপত্তাকে নিশ্চিত করতে পারতেন না। ফলে বিভিন্ন যে বর্বর জাতির আক্রমণ হতো, সেই আক্রমণের হাত থেকে বাঁচার জন্য স্থানীয় যারা শক্তিশালী ব্যক্তি, তারা তাদের নিজেদের নিরাপত্তা রক্ষার জন্য তারা কিন্তু নিজেরাই একটা করে সেনাবাহিনী গড়ে তুলেছিল এবং তারা সেই অঞ্চলের জমির কিন্তু মালিক হয়ে উঠেছিলেন। রাজার কাছ থেকে যদিও সেই অনুমতি পত্র নিয়ে রাজার কাছে নিয়মিত করদানের প্রতিশ্রুতির বিনিময়ে তারা এক একটা অঞ্চলের সামন্ত প্রভু অর্থাৎ জমির মালিক হয়ে উঠেছিলেন। এখন এই সামন্ত প্রভুরা তাদের যে জমিদারি, হয়তো 2000 একর যে একটা বিরাট জমি নিয়ে তার জমিদারি, তা তারা ঠিক মাঝখানে একটা গ্রামকে কেন্দ্র করে বা হয়তো একাধিক গ্রামকে কেন্দ্র করে একটা খামার বাড়ি গড়ে উঠতো এবং এই খামার বাড়ির মাঝখানে থাকতো জমিদারের নিজস্ব প্রাসাদ, যাকে আমরা ম্যানর হাউস বলতে পারি। এখন এই ম্যানরের ভিতরে অর্থাৎ এই খামারের ভিতরে গ্রামের সমস্ত মানুষ এখানে বসবাস করত এবং গ্রামের এই মানুষেরা জমিদারের জমিতেই তারা চাষবাস করতেন এবং নিজেদের জমিতে ফসল ফলাতেন। মানে নিজেদের ভাগের জমিতে তারা ফসল ফলিয়ে জমিদারকে তারা রাজস্ব দিতেন এবং অনেক সময় জমিদারের জমিতে কিন্তু তাদের বেগারও খাটতে হতো। এরা কৃষক হলেও এরা ছিল অ্যাকচুয়ালি ভাগ চাষী বা ভূমি দাস। এই ভূমিদাসদের শ্রমের উপরেই এই সামন্ত প্রভুর কিন্তু তার সমস্ত বিলাস বৈভব বা তার সামাজিক মর্যাদা এগুলো নির্ভর করত। আর সামন্ত প্রভু তার ম্যানরকে দেখাশোনা করার জন্য একটা দুর্গ বানাতেন। সেই দুর্গের মধ্যে থাকতো তার সেনাবাহিনী, যে সেনাবাহিনীকে আমরা নাইট বলতে পারি। এই নাইটরাই কিন্তু সমগ্র ম্যানর অঞ্চলটাকে পাহারা দিত। এছাড়াও কিছু খাস কর্মচারী ছিল যারা, এবং এই ম্যানরের মধ্যে থাকতো ঘাসে ঢাকা জমি যেখানে পশু চারণ করা হতো, জঙ্গলাকীর্ণ অঞ্চল বা হয়তো পুকুর হ্রদ থাকতো যেখানে মৎস্য শিকার করা হতো। তা এইভাবে বন্যজন্তুর আক্রমণ থেকে রক্ষা করার জন্য ম্যানরের ভূসম্পত্তি বা
ফসল রক্ষা করার জন্য বা সকল প্রকার সম্পত্তি রক্ষা করার জন্য এক বিশেষ ধরনের পাহারাদার নিযুক্ত করা হতো। এছাড়া ছিল এই ম্যানরের মধ্যে গোশালা ছিল, শুয়োর প্রতিপালনের জন্য খামার ছিল, যেগুলো দেখাশোনা করার জন্য কিন্তু আলাদা আলাদা কর্মচারী থাকতেন। এছাড়া ম্যানরে যেসব ফুল ফল ইত্যাদি ফলানো হতো তার একটা ভাগ এই জমিদার পেতেন। এছাড়া প্রতিটি কৃষক পরিবারের বাড়িতে যেসব হাঁস মুরগি ছাগল প্রতিপালন করা হতো তারও একটা ভাগ কিন্তু এই জমিদাররা পেতেন। অর্থাৎ ম্যানর হাউসের ভিতরে যেসব মানুষ বসবাস করতেন এখান এবং গ্রামের মানুষদের মধ্যে বিভিন্ন কর্ম ধরনের মানে পেশাজীবী মানুষও বাস করতো, যেমন কামার কুমোর তাঁতি বিভিন্ন পেশাজীবী মানুষ এখানে বাস করতো। এর মধ্যে একদিকে গির্জা থাকতো যেখানে সবাই ধর্মের জন্য প্রার্থনা করতেন। এছাড়া এর মধ্যে একটা জায়গায় বিচারালয় থাকতো যেখানে সামন্ত প্রভু বিচার করতেন, হয়তো কোনো বড় গাছ তলায় বসে, এবং এই বিচারে সবাইকে উপস্থিত থাকতে হতো। বিচারে একটা জরিমানা করা হতো অপরাধীকে, সেই জরিমানার অংশটা ভোগ করতেন কিন্তু এই সামন্ত প্রভু। অর্থাৎ ম্যানর হাউসের মানে ম্যানরের ভিতরে যে সমস্ত ব্যাপারে প্রশাসনিক ব্যাপার, রাজনৈতিক ব্যাপার, অর্থনৈতিক ব্যাপার সব কিছুর ব্যাপারে কিন্তু চূড়ান্ত ক্ষমতা ভোগ করতেন এই সামন্ত প্রভু, এবং এইভাবে ম্যানরকে শাসন করার ভিতর দিয়ে তিনি একটা শক্তিশালী ব্যক্তিতে পরিণত হতেন এই তার এই জমিদারির ভিতরে। তাই ম্যানর হাউসগুলো ছিল বা এই ম্যানরগুলি ছিল বা খামারগুলি ছিল সামন্ত প্রভুদের শক্তির মেন কেন্দ্রস্থল। এবং এই অঞ্চলে বসবাসকারী যেসব ব্যক্তি, সাধারণ মানুষ থেকে শুরু করে কৃষক ভূমিদাস, তারা কিন্তু তাদের প্রভু হলে হতেন এই জমিদার। তাদের কাছে রাজা ম্যাটার করতেন না, তাদের রাজা বা প্রভু বা লর্ড যেই হোক, মানে তিনি হচ্ছেন এই জমিদার। জমিদারকে ছাড়া তাদের আর কারোর প্রতি কোনো আনুগত্য ছিল না, তারা জমিদারকেই চিনতেন। এবং জমিদার এইভাবে এই অঞ্চলে শাসন, বিচার, আইন, অর্থনৈতিক সমস্ত ক্ষমতা ভোগ করে একচ্ছত্র ক্ষমতায় তিনি প্রতিষ্ঠিত হতেন তার এই ম্যানরের ভিতরে। তা ম্যানর অর্থে হচ্ছে খামার, অর্থাৎ এই খামারের মধ্যে জমিদার তার সমস্ত জমিদারিটা পরিচালনা করতেন, মানে তার রাজধানী বলা যায়। টোটাল জমিদারির যে রাজধানী সেটি হচ্ছে কিন্তু এই খামার, যে জায়গা থেকে সমগ্র জমিদারিটাকে নিয়ন্ত্রণ করা হতো বা পরিচালনা করা হতো। তার জমিদারির যে ফসলপত্র সেটাও এনে তোলা হতো এই খামারে, এবং এই খামার থেকেই খামারের মধ্যে বিভিন্ন অংশে সবকিছু মানুষের যে প্রয়োজন যেসব জিনিসপত্র সেগুলো সব খামারেই তৈরি করা হতো। রুটির কারখানা থাকতো, গির্জা থাকতো, জলাশয় থাকতো, চাষের জমি থাকতো, খাস জমি থাকতো, এছাড়া পুকুর বা হ্রদ ছিল, বনাঞ্চল ছিল যেখানে পশু শিকার করা যেত। এছাড়া ছিল কামার কুমোরের তাঁতিদের আলাদা কারখানা বা ঘর। এরকম একটা সুন্দর একটা সিস্টেম কিন্তু গড়ে উঠেছিল খামারকে কেন্দ্র করে। একটা ছোট্ট শহরের রূপ বলা যায় বা একটা স্বনির্ভর একটা কেন্দ্র বলা যায় এই খামার। তো খামারগুলি ছিল সামন্ত প্রভুদের শক্তির মেন উৎস, এবং এই খামার শাসন করার ভিতর দিয়েই তাদের সামাজিক, অর্থনৈতিক, রাজনৈতিক ক্ষমতা তারা ভোগ করতেন, এবং খামারটাই ছিল তাদের জন্য রাজধানী, এক কথায় সামন্ত প্রভুদের। তাই এই বিষয় এছাড়া তেমন কিছু জটিলতা নেই এই খামারের ভিতরে বা খামার ব্যবস্থার ভিতরে। এখন এইভাবে আমরা দেখতে পাচ্ছি যে ইউরোপের সমগ্র দেশে এবং একটা দেশের বিভিন্ন অঞ্চলে অসংখ্য খামার গড়ে উঠেছিল। যারা বড় বড় জমিদার তাদের অনেকগুলো খামার থাকতো, মানে একটা তাদের হয়তো 10,000 বিঘে জমি, একর জমি নিয়ে একটা জমিদারি রয়েছে, তার মধ্যে অনেকগুলো খামার থাকতো। সাধারণত 100 একর জমি হলেই খামার করা যেত, 100 থেকে 2000 একরের মধ্যে একটা খামার হতো, এবং তার বেশি জমি হয়ে গেলে তখন খামারের সংখ্যা কিন্তু বাড়াতে হতো। তো এইভাবে খামারগুলো ছিল মানে টোটাল সমগ্র দেশের জন্য এক একটা একক, এক একটা প্রশাসনিক একক, একটা শাসনের এক একটা একক বা এক একটা অর্থনৈতিক কেন্দ্রবিন্দু। তা এই খামার বা ম্যানরের ভিতর দিয়েই জমিদার এই জমিদারি শাসন করতেন, আর দেশের রাজা এই সামন্ত প্রভুদের উপর নিয়ন্ত্রণ স্থাপন করে দেশ চালাতেন। তো এই ছিল ব্যবস্থা, অর্থাৎ একটা দেশের ক্ষুদ্রতম শাসনের একক ছিল কিন্তু এই খামার। অনেকগুলি খামার নিয়ে একটা প্রদেশ গড়ে উঠতো, অনেকগুলি প্রদেশ নিয়ে একটা দেশ গড়ে উঠতো। তা এই হচ্ছে টোটাল ব্যবস্থা। এটা একটা সহজ বিষয়। এখন এর যে উত্তরটি আছে 5 নম্বরের, অর্থাৎ যে 250 ওয়ার্ডের উত্তর, সেই উত্তরটা নিয়ে আমি তোমাদের সামনে এবার অন স্ক্রিনে আলোচনা করব। হোয়াট ইজ মেন বাই ম্যানরালিজম? খামার ব্যবস্থা বলতে কি বোঝায়? উত্তরটি এইভাবে লিখবে: সামন্ত প্রথার রাজনীতির ও অর্থনীতির প্রধান কেন্দ্র ছিল জমিদারদের খাস জমি ও খামার বাড়ি। গ্রামের সমস্ত কৃষক জমিদারদের জমিতে চাষবাস করত।
খামার বাড়িগুলো সাধারণত একটি গ্রামকে কেন্দ্র করে গড়ে উঠত, তবে কখনো কখনো একটি খামার বাড়ির অধীনে কয়েকটি গ্রামও থাকতো। মানুষের দৈনন্দিন প্রয়োজনের সব কিছুই খামার বাড়িতে থাকতো। এমনকি একজন ছুতোর মিস্ত্রি ও একজন কামারও খামার বাড়িতে থাকতো। খামার বাড়ির সঙ্গে যুক্ত বিচার সভার সাহায্যে জমিদার তার রাজনৈতিক অধিকার, অর্থনৈতিক অধিকার প্রয়োগ করার সুযোগ পেত। কৃষকদের কঠোর পরিশ্রম ও তাদের দেওয়া খাজনার উপর নির্ভর করেই অভিজাতদের সামন্ত প্রথা গড়ে ওঠে। কৃষি ছিল মধ্যযুগের অর্থনীতির প্রধান বুনিয়াদ, আর খামার বাড়ি ছিল কৃষি উৎপাদনের মূল উৎস। পরের প্যারা দেখো, ছোট ছোট জমিদারদের একটি খামার বাড়ি থাকতো, কিন্তু বড় বড় জমিদারদের থাকতো অনেকগুলি খামার বাড়ি। সাধারণত 100 থেকে 900 থেকে 2000 একর চাষবাসের জমি নিয়ে একটি খামার বাড়ি গড়ে উঠত। এই চাষের জমির সঙ্গে থাকা ঘাসে ঢাকা জমি, পশুচারণের জমি, বন জঙ্গলে ঢাকা জমি ও পতিত জমি। জমিদারদের খাস জমি এই সব জমি থেকে আলাদা থাকতো। খাস জমি ছিল জমিদারদের ব্যক্তিগত সম্পত্তি। সামন্ত প্রথার নিয়ম অনুসারে প্রত্যেক কৃষকই নিজের জমি প্রতি সপ্তাহে নিয়মিতভাবে নির্দিষ্ট সময়ের জন্য জমিদারের খাস জমিতে বেগার দিতে বাধ্য থাকতো। প্যারা করে দেখো, খামারের চাষের জমিকে সাধারণভাবে 3 ভাগে ভাগ করে পর্যায়ক্রমে চাষ করে জমির উর্বরতা বৃদ্ধি করার ব্যবস্থা করা হতো। দক্ষিণ পশ্চিম ইউরোপের জমিতে কৃষি পণ্য ছাড়াও নানা প্রকার ফুল ফল উৎপন্ন হতো। এই সব ফুল ও ফলের একটা অংশ জমিদারদের প্রাপ্য ছিল। তাছাড়া কৃষকদের গৃহপালিত পশু পক্ষীর উপরও জমিদারকে অধিকার স্বীকৃত ছিল। হাঁস, মোরগ, ভেড়া প্রভৃতি গৃহপালিত প্রাণী ইচ্ছা করলেই জমিদারগণ কৃষকদের কাছ থেকে আদায় করে নিতে পারত। এরপরে দেখো, সামন্ত প্রথার উদ্ভবের সঙ্গে সঙ্গেই খামার ব্যবস্থার উৎপত্তি হয় এবং রোম ও জার্মানির ভূমি ব্যবস্থার উপর ভিত্তি করে সমসাময়িক অর্থনীতির সঙ্গে সামঞ্জস্য রেখে নতুন এই সংস্থার পূর্ণ পরিণতি ঘটে। প্রত্যেক খামারেই সুষ্ঠুভাবে স্থানীয় শাসন পরিচালনা ও কৃষিকার্যের জন্য কয়েকজন কর্মচারী নিযুক্ত করা হতো। খামারের গোমাস্তা ও পেয়াদাদের ছিল জমিদারদের নিজস্ব কর্মচারী। তাছাড়া খামারে কৃষকদের মনোনীত আরও কয়েকজন কর্মচারী থাকতো। প্রত্যেক খামারে একজন সাধারণ পরিদর্শকও থাকতো। বন্য পশুর অত্যাচারের হাত থেকে খামারের সকল প্রকার সম্পত্তি রক্ষা করা ছাড়াও কৃষকদের কৃষি কাজ বা কাজকর্মের প্রতি সতর্ক দৃষ্টি রাখা ছিল তাদের দায়িত্ব। ভালোভাবে গোশালা দেখাশোনা করার জন্য একজন মহিলা কর্মীকে নিযুক্ত করা হতো। গরু, ভেড়া, শুয়োর চড়াবার জন্য আলাদা আলাদা লোক নিযুক্ত থাকতো। খামারের কৃষকদের খুব কঠোরভাবে নিয়ন্ত্রণ করা হতো এবং কোনো কৃষক কাজে কোনো প্রকার ফাঁকি দিলে তাকে কঠিন শাস্তি দেওয়া হতো। খামারের অধিবাসীরা কৃষক হলেও তারা ছিল প্রকৃত অর্থে ভূমিদাস। জমিদারদের ইচ্ছা পূরণ করাই ছিল তাদের একমাত্র কাজ, কারণ তাদের পরিশ্রমের উপরই জমিদারদের আর্থিক সম্পদ ও সামাজিক মর্যাদা নির্ভর করত। এরপরে দেখো শেষ প্যারা, প্রত্যেক খামারেই বিচারের জন্য একটি বিচারালয় থাকতো। খামারের অধিবাসীরাই বিচারালয়ে উপস্থিত থাকতো। খামারের চার্চে, খামার বাড়িতে অথবা কোনো গাছের ছায়ায় বিচারালয় বসতো। বিচার কার্য সাধারণত জমিদারই পরিচালনা করতেন এবং তার ইচ্ছাই ছিল আইন। পরবর্তীকালে কোনো কোনো খামারে কিছু কিছু লিপিবদ্ধ করা হলেও জমিদারদের স্বার্থ রক্ষা করাই ছিল এই আইনের উদ্দেশ্য। সুতরাং সুবিচার পাওয়ার সম্ভাবনা ছিল খুবই কম। বিচারালয়ে আদায়কৃত জরিমানার অর্থ সবটাই ছিল জমিদারদের প্রাপ্য। তো এই ছিল খামার ব্যবস্থা ম্যানারলিজমের উপরে 5 নম্বরের প্রশ্নের উত্তর। দেখো এখানে অনেকগুলো ছোট ছোট করে প্যারা করা হলেও এটি কিন্তু 250 ওয়ার্ডের মধ্যে লেখা আছে, 250 থেকে 300 ওয়ার্ড হবে হয়তো, কিন্তু এটা কিন্তু 5 নম্বরের টিকার মাপেই করা আছে। তোমরা এটাকে সংগ্রহ করে পরীক্ষার জন্য প্রস্তুতি নাও। তোমাদের এই পেপারের অন্যান্য প্রশ্নের ভিডিও ক্লাস নিয়ে আমি খুব দ্রুত আবার তোমাদের সামনে হাজির হবো। ততক্ষণে তোমরা চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবে, বন্ধুদের কাছে শেয়ার করবে, নিজেদের মতামত থাকলে কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক